প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ আব্দুর রশিদ, সমাজসেবা অধিদপ্তর লক্ষ্মীপুরের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্সের অ্যাডব ফটোশপ সম্পর্কে জানব। আশা করি বুঝতে পারবেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? কাইন্ডলি একটু রেসপন্স করলে একটু ভালো হয়। তো আশা করি আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন। তো আমি কাজ শুরু করি। তো আমাদের আজকের আলোচ্য সূচি হচ্ছে অ্যাডব ফটোশপ। তো আমি অ্যাডব ফটোশপ প্রোগ্রামটি চালু দেই। এ হচ্ছে অ্যাডব ফটোশপ। অ্যাডব ফটোশপ মূলত গ্রাফিক ডিজাইনের একটা প্রোগ্রাম। তা আমরা যেহেতু ওয়েবসাইট ডিজাইন করব, আমাদের কেন গ্রাফিক ডিজাইনের অ্যাডব ফটোশপ কেন শিখতে হবে? আসলে যে কোনো ডিজাইন আপনি করতে যান, সেই ডিজাইন রিলেটেড যে সমস্ত সফটওয়্যারগুলো থাকে, সকল সফটওয়্যারগুলো সম্পর্কে যখন আপনার ধারণা থাকবে, তখন আপনি যে কোনো কাজ খুব সহজে করতে পারবেন। তা আমরা যারা ওয়েবসাইট ডিজাইন করি তাদের জন্য ফটোশপ একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার। এই জন্য, কারণ আমরা যখন অন্য কারো কাজ করি তখন সেই ব্যক্তিটা তার কাজের যে স্যাম্পলটা, সেই স্যাম্পলটা আমাকে যখন ফটোশপের মধ্যে দিয়ে থাকে, তখন আমাকে এটাকে ফটোশপ থেকে যেভাবে আছে সেভাবে পিক্সেল পরিমাপ করে আমরা ওয়েব ডিজাইনের কাজটা করে থাকি। এই জন্য ফটোশপ প্রোগ্রামটি আমরা যারা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের কাজ করব, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। তা আমি ইতিমধ্যে আমাদের অ্যাডব ফটোশপ প্রোগ্রামটি চালু দিয়েছি। আশা করি প্রোগ্রাম কীভাবে চালু দিতে হয় আপনারা বুঝতে পেরেছেন। এটা অন্যান্য প্রোগ্রাম যেভাবে আমরা চালু দিয়ে থাকি সেরকম করে চালু দিতে হয়। তখন চালু দেওয়ার পরে দেখেন আমাদের এখানে যে ফটোশপটা আছে, ফটোশপের যে লেআউটটা আছে এখানে দেখা যাচ্ছে। তো একটা ফটোশপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আইকন আছে, বিভিন্ন চিহ্ন আছে, বিভিন্ন লেখা আছে, বিভিন্ন রং আছে। অর্থাৎ এগুলো সমন্বয়ে একটা ফটোশপের মধ্যে আমরা যে কোনো একটা ডিজাইন করে কাজ এখানে করা যায়। তো আজকে মূলত আমরা এই ফটোশপ প্রোগ্রামের কিছু টুলস নিয়ে আলোচনা করব, যে টুলসগুলোর সাহায্যে আমরা যারা ওয়েব ডিজাইন করব তাদের কাজে লাগবে। তা আশা করি আপনারা বুঝতে পারবেন। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে, ধন্যবাদ। তো আমরা শুরু করি। প্রথমত এখানে দেখেন, এখানে অন্যান্য প্রোগ্রামের মতো ফটোশপের মধ্যে একটা মেনু বার আছে। তার পাশে বাম পাশে দেখেন এখানে বিভিন্ন টুলস আছে, ডান পাশেও কিছু টুলস আছে। তো এগুলো সমন্বয়ে আমরা কাজ করব। তা আমি প্রথমত একটা নতুন ডকুমেন্ট এখানে তৈরি করি। আমি ফাইল মেনুতে গেলাম, এখান থেকে নিউতে গেলাম। এখানে আমরা নতুন করে যখন আমরা ওয়েব ডিজাইনের কোনো কাজ শুরু করব, তখন আমাদেরকে এখান থেকে আমরা যে ডকুমেন্টটা নেব সেই ডকুমেন্টটাকে একটু পরিবর্তন আনতে হবে। তা আমরা জানি যে কোনো ডকুমেন্ট নিতে গেলে তার একটা হাইট, উইডথ এবং রেজুলেশন ব্যবহার করতে হয়। তা আমরা এখানে সেভাবে করব। তো এখানে ডিফল্ট ডকুমেন্ট টাইপ কিছু আছে, এখান থেকে আমরা কিছু নিতে পারি, অথবা আমরা নির্দিষ্টভাবে আমাদের মতো করে কিন্তু আমরা এখান থেকে পরিবর্তন করতে পারি। এখানে দেখেন আমাদের উইডথ এবং হাইট, আমরা যে নতুন ডকুমেন্টটা তৈরি করব তার উইডথ এবং হাইট আমাকে এখানে উল্লেখ করে দিতে হবে, এবং রেজুলেশনটা উল্লেখ করে দিলে আমার এটা একটা নতুন ডকুমেন্ট তৈরি হবে। তো এটা এখন পিক্সেলে আছে। তো পিক্সেল থেকে আমরা যদি চাই যে না কত পিক্সেল আমি ঠিকমতো বুঝতে পারতেছি না, সেক্ষেত্রে আমরা এটাকে ইঞ্চিতে নিয়েও আমি বুঝতে পারি যে আমার যে আমি ডকুমেন্টটা নিচ্ছি সেটা কত ইঞ্চি হচ্ছে। আমরা এখান থেকে সাপোজ 3 ইঞ্চি বাই 2 ইঞ্চি আমরা একটা ডকুমেন্ট নেই, এবং রেজুলেশনটা এখানে গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা যখন কোনো কাজকে প্রিন্ট করার জন্য কাজ করি তখন সেই ক্ষেত্রে আমরা রেজুলেশন ব্যবহার করে থাকি 300, এবং যখন আমরা ওয়েবসাইটে কাজ করব তখন আমরা ওই ডকুমেন্টের আমরা রেজুলেশন ব্যবহার করব 72 রেজুলেশনটা হচ্ছে ওয়েবসাইটে প্রকাশের জন্য সহায়ক। অর্থাৎ আমরা যদি রেজুলেশন 72 দিই, সেক্ষেত্রে আমার যে পিকচারের যেভাবে আমার ওয়েবসাইটে শো হওয়ার দরকার সেরকম করেই কিন্তু শো হবে। তা আমি এখানে দেখুন, আমি যদি 300 রেজুলেশন দিই, সেই ক্ষেত্রে আমার এই 3 ইঞ্চি বাই 2 ইঞ্চি যেই
ডকুমেন্টটা হচ্ছে তার কিন্তু এদিকে লক্ষ্য করেন, এখানে একটা ইমেজ সাইজ আছে, এখানে দেখেন 1.54 এম, অর্থাৎ প্রায় 1.5 MB মতো এটা জায়গা দখল করবে। আর যখন আমি 7.2 দিচ্ছি তখন সেটা কিন্তু শুধু রেজুলেশন পরিবর্তন করার কারণে এখানে 91.1 কেবিতে চলে আসছে। আশা করি এখানে রেজুলেশনের বিষয়টা আপনারা বুঝতে পারতেছেন। অর্থাৎ আমরা যখন ওয়েবসাইট ডেভেলপ করব তখন সেই ওয়েবসাইটের মধ্যে যে ইমেজগুলো ব্যবহার করব সেই ইমেজগুলো যাতে ছোট কেবি থাকে, যদি সেটা কেবি থেকে এমবিতে থাকে তখন সেই ফাইলটা অনেক ভারী হয়ে যায়। ভারী হয়ে গেলে সেটা দেখা যাচ্ছে আমার ওয়েবসাইটে ঠিকমতো আসবে না বা ওয়েবসাইটটা অনেক লোড হয়ে যাবে। তো সেই রকম অবস্থা থেকে পরিত্রাণের জন্য আমরা ফটোশপের মধ্যে আমার যে কাজটা করব সেই কাজের মধ্যে আমি রেজুলেশনটাকে 72 দেব, তাহলে আমার ফাইলটি অনেক হালকা হবে। এই হলো মূলত তার সুবিধা। তা আমি এখন 3 ইঞ্চি বাই 2 ইঞ্চির একটা ডকুমেন্ট নিলাম এবং রেজুলেশন দিলাম 72 দিয়ে যখন আমি ওকে দিব তখন আমি দেখব যে আমার এখানে একটা নতুন ডকুমেন্ট আসছে, 3 ইঞ্চি বাই 2 ইঞ্চির একটা ডকুমেন্ট আসছে। তো আশা করি আমরা কিভাবে নতুন একটা ছবি হতে পারে, নতুন একটা ডকুমেন্ট হতে পারে, সেটা যেভাবে আমরা নিয়ে থাকি তাকে আমরা রেজুলেশনের মধ্যেই তাকে আমরা রেজুলেশনটা কমিয়ে দিলে তখন সেই ছবিটা অনেক হালকা হয়ে যাবে, অর্থাৎ ছোট হয়ে যাবে। তো এর পাশাপাশি আমরা এখন একটা ছবি নিয়ে কাজ করি। এটা একটা ব্ল্যাঙ্ক পেজ, আমরা একটা ছবি এখানে নিয়ে আসি। তা আমি ফাইলে গেলাম। এটা হচ্ছে আমার নতুন করে যদি কোনো ডকুমেন্টকে আমি আলাদা করে ডিজাইন করতে হয় সেক্ষেত্রে আমি এভাবে নিউ থেকে কাজ করব। আমার যদি কোনো আগের সংরক্ষিত কোনো ছবি থাকে সেই ক্ষেত্রে সেটাকে চালু করার জন্য আমরা ফাইল থেকে ওপেনে যাব। তো আমরা আমাদের কম্পিউটারের যে অংশের মধ্যে আমার ছবিটা থাকবে সেখান থেকে তাকে খুঁজে নিব। আমি এখানে ডেস্কটপের মধ্যে একটা ছবি নিয়ে রাখছি, সেটাকে এখন চালু দিই, যেমন ইমেজ জেপিজি। আমি এটাকে চালু দিয়ে যে ওপেন দিলাম। ওপেন দেওয়ার সাথে সাথে আমি এখানে দেখতে পাচ্ছি যে একটা ছবি কিন্তু এখানে আসছে, একটা ফুলের ছবি আসছে। এই ছবিটি আমরা এখানে যদি এই ছবিটার রেজুলেশন কত আছে যদি আমরা সেটা চেক করতে চাই সেটাও কিন্তু আমরা চেক করতে পারি। তা আমরা যদি এই এই যে ফুলের যে ছবিটা আছে এটা রেজুলেশন কত আছে সেটা চেক করার জন্য আমরা ইমেজে যাব এবং এখান থেকে আমরা যদি ইমেজ সাইজে যাই সেই ক্ষেত্রে আমরা এর রেজুলেশন কত আছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এই যে রেজুলেশন দেখা যাচ্ছে আমার এটা 72 আছে, অর্থাৎ এই ইমেজটা রেজুলেশন 72 আছে। তার মানে এটা আমাদের যে ওয়েবের জন্য যে রেজুলেশন প্রয়োজন সেরকম করে এই রেজুলেশন এখানে দেওয়া আছে। যদি এখানে 300 রেজুলেশন থাকতো তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা 72 করে নিতাম। আশা করি রেজুলেশন কেন আমরা 72 দিব বা ওয়েবসাইটে কাজ করার সময় রেজুলেশন কেন 72 দেবে সেই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা এটা ওকে দিলাম। এখন আমরা এখানে দেখেন ফটোশপ মূলত ডিজাইন করার জন্য যারা গ্রাফিক্স ডিজাইনার হয় তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখানে অনেক ধরনের টুলস আছে যেটা দিয়ে যে কোনো ছবিকে অনেক চমৎকারভাবে উপস্থাপন করা যায়। তা আমরা এত বড় বিষয়ের দিকে যাব না, আমরা যেহেতু ওয়েবসাইট নিয়ে কাজ করব তা আমাদের জন্য রিলেটেড যে সমস্ত কাজগুলো আছে আমরা সেরকম কাজ কিছু টুলসের সাথে আমরা পরিচিত হব। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? তো যাই হোক, আশা করি শুনতে পাচ্ছেন। তা আমি এখন ক্রপ টুল সম্পর্কে এখানে আরো আলোচনা করি। এখানে দেখেন একটা ক্রপ টুল আছে, এই যে বাম পাশে আমার যে টুলস প্যালেটটা আছে এখান থেকে দেখেন একটা ক্রপ টুল আছে, এই টুলটা হচ্ছে ক্রপ টুল। আমরা যে কোনো টুলের উপরে বা যে কোনো চিহ্ন অথবা আইকনের উপরে যখন মাউসটাকে নিয়ে যাব তখন সেই টুলসের কি নাম সেটা কিন্তু আমার শো করে। তা আমরা এখানে যাই দেখলাম যে এটার নাম হচ্ছে ক্রপ টুল। আমরা এখন ক্রপ টুলের ব্যবহার সম্পর্কে জানবো। তো আমরা যখন ক্রপ টুলে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কিন্তু এই ক্রপ টুলের একটা এডিশনাল অপশান এখানে আসছে। দেখেন উপরের দিকে লক্ষ্য করেন যে এই ক্রপ টুলে আমি ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু তার একটা অপশান আসছে। এই অপশানের মাধ্যমে আমরা এই ক্রপ টুলটাকে কন্ট্রোল করতে পারি। তা আবার যখন আমি মুভ টুলের মধ্যে যাই তখন দেখেন আরেক রকম করে, অর্থাৎ মুভ টুলের যে অপশানটা সেটা এখানে শো করতেছে। তা আমরা যেহেতু এখন ক্রপ টুল নিয়ে কাজ করব সেই জন্য ক্রপ টুলটা আমরা এখানে তার অপশানটা দেখতে পাচ্ছি। তো এখানে লক্ষ্য করেন যে আমরা যে কোনো বড় ছবি থেকে যদি কোনো অংশ কেটে নিতে হয় সেই ক্ষেত্রে আমরা ক্রপ টুলের সাহায্যে এই কাজটি করতে পারবো।
তো এখন আমি যখন ক্রপ টুলে ক্লিক করলাম, করার সাথে সাথে দেখেন 20/30 একটা ভ্যালুতে এই ক্রপ টুলটা এখানে চলে আসছে। তা আমি যদি চাই এখান থেকে পরিবর্তন করে দিতে, আমরা সেই ক্ষেত্রে পরিবর্তনও করে দিতে পারবো। যেমন আমি যদি চাই আমার এখানে 20 পিক্সেল না হয়ে এটা 30 পিক্সেলের ক্রপ টুল আমি চাচ্ছি, সেক্ষেত্রে এটাকে 30 করার সাথে সাথে কিন্তু ক্রপ টুলটা এখানে পরিবর্তন হয়ে গেছে। ক্রপ টুল সম্পর্কে আমি আরেকটু বলি। ক্রপ টুল মানে হচ্ছে আমার যে কোনো বড় ছবি থেকে যখন কিছু অংশ নিয়ে আমি নতুন করে আরেকটা ডকুমেন্ট তৈরি করতে পারি বা আরেকটা ছবি তৈরি করতে চাই, সেই ক্ষেত্রে আমরা ক্রপ টুলের মাধ্যমে এই কাজটি করতে পারি খুব সহজে। অর্থাৎ তার যে কোনো ছবির তার যে এডিশনাল অংশ থাকবে সেটাকে বাদ দিয়ে শুধুমাত্র আমার কাঙ্ক্ষিত যে ছবির অংশটুকু প্রয়োজন সেই অংশটুকু রাখার জন্য মূলত ক্রপ টুলটি ব্যবহৃত হয়। তো আমি এখানে 30 পিক্সেল বাই 30 পিক্সেলের একটা ক্রপ টুল বা ক্রপ করতে চাচ্ছি, যে আমার এখন যে ছবিটা এখানে শো করতেছে আমার এই অংশটুকু যদি আমি বলি যে এই অংশটুকু আমার শুধুমাত্র এই এরিয়াটুকু আমার 30 পিক্সেল বাই 30 পিক্সেল প্রয়োজন, সেই ক্ষেত্রে আমরা এটাকে এভাবে ড্র্যাগিং করে আমি যে কতটুকু জায়গা সিলেক্ট করে দেব ততটুকু জায়গার পরিমাণ আমার এটা 30 পিক্সেল বাই 30 পিক্সেলে পরিণত হবে। তা আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তা আমি এটা থেকে ক্লিক করার সাথে সাথে তারপর যখন আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব, এন্টার, তখন কিন্তু এটার এই যে বাহিরের যে অংশটুকু আছে এটা কিন্তু বাদ হয়ে যাবে। অথবা আমি এখানে লক্ষ্য করেন যে এটার চতুর্পাশে কিন্তু কিছু অ্যারো তৈরি হয়েছে বর্ডারের মতো করে, আমরা এগুলোর মাধ্যমেও তাকে কিন্তু কন্ট্রোল করতে পারি। এই দিক থেকে যদি আমি একটু কমিয়ে দিই সেক্ষেত্রে এটা সেই হারে কিন্তু এখানে কমে যাবে। তারপরে এখানে একটা তীর চিহ্ন আছে, এটাতে ক্লিক করলে আমার ক্রপটা অ্যাপ্লাই হবে। অথবা আমরা কিবোর্ড থেকে যখন এন্টার কি চাপ দিব তখন সেই ক্রপ টুলটা আমার অ্যাপ্লাই হবে। তা আমি এখান থেকে অ্যারোতে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখেন এই যে আমার এখানে ছবির যে বর্ধিতাংশটা ছিল সেটা কিন্তু এখন চলে গেছে। এই যে গেল, এই যাওয়ার পদ্ধতিটা আমরা কিভাবে করলাম, আমরা ক্রপ টুলের মাধ্যমে এই কাজটি করলাম। তা আমরা ক্রপ টুলের মধ্যে যদি আমরা একটা এখান থেকে আমরা যদি এখানে পিক্সেল 0 করে দিই বা পিক্সেল না দিয়ে আমরা ফ্রি হ্যান্ডে, অর্থাৎ আমি আমার ইচ্ছে মতো করে আমার এখান থেকে আমি এটাকে ক্রপে পরিণত করতে পারি। তা আমরা আবার করি ক্রপ, তা আবার ক্রপ টুলে গেলাম। এখন দেখেন এটার কোনো ভ্যালু নেই, অর্থাৎ একটা ভ্যালু দিয়ে আমি ক্রপ করার চেয়ে আমি যদি নিজে একটু ড্র্যাগিং করে আমি যদি ক্রপ চাই যে না আমি এখান থেকে এই কতটুকু জায়গাকে আমি ক্রপ করব, এই দিক থেকে এই কতটুকু জায়গাকে আমি ক্রপ করব, এই দিক থেকে এই কতটুকু জায়গাকে আমি ক্রপ করব, আমি ইচ্ছে মতো ছবির যে কোনো অংশরে আমি তার যে সাইজে আছে অর্থাৎ যতটুকু জায়গা আমি নির্বাচন করব ততটুকু জায়গায় সে ক্রপ করবে, এরকম হলো আমরা এইভাবে কাজটা করতে পারি। তা আমরা যখন এখন এন্টার প্রেস করলাম, এন্টার প্রেস করার সাথে সাথে আমি এখন এই ক্রপ টুলের যেই নির্দিষ্ট ভ্যালু না দিয়ে নিজের ইচ্ছা মতন আমি এটাকে ক্রপ করে নিলাম। এই হচ্ছে ক্রপ টুলের ব্যবহার, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে আরেকটা টুলস আমরা জানি সেটা হচ্ছে, এখানে অনেকগুলো টুলস আছে, আমি সবগুলো টুলস নিয়ে আলোচনা করব না। আমি শুধুমাত্র আমাদের প্রয়োজনীয় কিছু টুলস আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তা আমি এখন গ্রেডিয়েন্ট টুলটা সম্পর্কে একটু আলোচনা করি। গ্রেডিয়েন্ট টুলটা হচ্ছে মিশ্রিত কালারের টুলস। আমি যখন গ্রেডিয়েন্ট টুলসে ক্লিক দিলাম, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুলস, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। গ্রেডিয়েন্ট টুলসে ক্লিক করার সাথে তার যে এডিশনাল অপশন বারটা আছে সেটা কিন্তু এখানে শো করতেছে। এখান থেকে আমরা গ্রেডিয়েন্টের বিভিন্ন স্যাম্পল আছে, এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্যাম্পল আছে, অর্থাৎ আমার ছবির মধ্যে এরকম করে একটা গ্রেডিয়েন্ট যদি আমি দিতে চাই সেরকম করে আমি এখানে দিতে পারবো। তা আমি এখন স্রেফ এটাতে ক্লিক করলাম, তারপরে এটার মধ্যে আরো অপশন আছে, এগুলো থেকে আপনারা নিজেরা প্র্যাকটিস করে দেখবেন যে এটা অনেক সুন্দর করে গ্রেডিয়েন্ট দেওয়া যায়, অর্থাৎ মিশ্রিত কালার, অনেকগুলো কালারের সম্মিলিত হয়ে একটা নতুন কালারে পরিণত হবে, এটাই হচ্ছে গ্রেডিয়েন্ট। আমি এই কালারটা সিলেক্ট করলাম, করে আমি যখন আমি যে অংশের মধ্যে গ্রেডিয়েন্ট দিতে চাই সেখান থেকে ক্লিক করে আমি যদি একটু টেনে ছেড়ে দিই সেই ক্ষেত্রে এটার মধ্যে আমি একটা গ্রেডিয়েন্ট দেখতে পাবো। আমি এখন এই কোণার মধ্যে একটা গ্রেডিয়েন্ট প্রয়োগ করলাম, এখান থেকে দেখেন যে এখানে একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে। এটা এখানে দেখা যাচ্ছে যে লাল, তারপরে নীল, হলুদ,
ইত্যাদি কালারের একটা গ্রেডিয়েন্ট এখানে তৈরি হয়েছে। তা আমি যদি চাই এই কর্নারে অন্যরকম আরেকটা গ্রেডিয়েন্ট দিতে, সেক্ষেত্রে আমরা এখানে যাব, এখানে যে স্যাম্পল গ্রেডিয়েন্ট আছে সেই গ্রেডিয়েন্ট থেকে আমরা এখান থেকে নির্বাচন করে আমি যদি স্টেপ যেখান থেকে শুরু এবং যেই পর্যন্ত চাই সেখান থেকে নিয়ে আমি ছেড়ে দেব, তাহলে সেই ক্ষেত্রে আমার গ্রেডিয়েন্টটা সেভাবে কিন্তু হয়ে যাবে। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে গ্রেডিয়েন্ট টুল কীভাবে ব্যবহার করবেন। তা আমি আরেকবার দেখাই, আমি এটাকে এখান থেকে আমি বের হয়ে যাই, আমি এখান থেকে আন্ডু করি, অথবা আমরা এখান থেকে একটা আমাদের যে হিস্ট্রি ফেলেটটা আছে, যে হিস্ট্রি থেকে আমরা এখান থেকে ফেরত যাই, যে ফেরতে গেলে আমরা পূর্বের অবস্থা যেতে পারবো। হিস্ট্রিটা সম্পর্কে একটু বলে দিই ফাঁকে দিই। হিস্ট্রিটা হচ্ছে আমার কাজের হিস্ট্রি, অর্থাৎ আমি এখানে ফটোশপে যে কাজগুলো ধাপে ধাপে করব সেই কাজগুলো অবশ্যই হিস্ট্রিতে জমা থাকবে। এবং আমি যদি চাই যে আমি পিছনের কাজে যেতে চাই, সেই ক্ষেত্রে আমরা হিস্ট্রির যে অংশটুকুর মধ্যে এখানে কাজের ধাপ অনুযায়ী কিন্তু এখানে কাজের বর্ণনা আছে, সেখানে আমরা ফেরত যেতে পারি। যেমন ধরেন আমরা একটা ছবি ওপেন করছিলাম এখানে থেকে, আমি যখন এখানে ক্লিক করে দেব তখন আমি পূর্বের অবস্থায় ফেরত যাব। আবার যদি সামনে যেতে চাই সেক্ষেত্রে আমি সামনেও যেতে পারি, অর্থাৎ এই হিস্ট্রির মাধ্যমে আমি এই জিনিসটাকে কন্ট্রোলে রাখতে পারি। তা আশা করি বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে একটা ছবির মধ্যে আমরা একটা গ্রেডিয়েন্ট ইফেক্ট প্রয়োগ করব সেই জিনিসটা। তো এখন আসেন আরেকটা গুরুত্বপূর্ণ টুলস আছে আমাদের, টাইপ টুল। টাইপ টুল সম্পর্কে একটু বলি। আমরা টাইপ টুলের মাধ্যমে সাধারণত আমরা যদি আমরা এই ছবির উপরে কোনো ক্যাপশন দিতে পাই বা আমরা এখানে যদি কোনো লেখা লিখতে চাই, সেক্ষেত্রে আমরা টাইপ টুলের সাহায্য নেব। আমি এই টিতে ক্লিক দেব, টিতে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমার মাউসের আকৃতিটা চেহারা কিন্তু আয়ের মতো হয়ে গেছে, এবং টি এর যে এডিশনাল যে অপশান প্যালেটটা সেটা কিন্তু উপরে দিয়ে পূর্বের মতো শো করতেছে। তা আমি এখন আমার যেমন এখানে আমি একটা লেখা লিখবো, তখন আমি এখানে ক্লিক করে দিলাম, করে দিয়ে আমি এখন কিবোর্ড থেকে আমি আমার যে কোনো লেখা এখান থেকে সংযুক্ত করতে পারি। তা আমি লিখলাম একটা ফ্লাওয়ার, একটা ছবি মধ্যে আমি একটা লেখা দিলাম। তো এটাকে কন্ট্রোল করার জন্য যে এখান থেকে দেখেন ফন্ট পরিবর্তন করা যায়, এটার ফন্ট ওয়েট পাল্টানো যায়, ফন্টের সাইজ পাল্টানো যায়, কালার পাল্টানো যায়, স্টাইল পাল্টানো যায়। অর্থাৎ যে কোনো ছবির মধ্যে যখন আমরা লেখা সংযুক্ত করব, সেই লেখাকে বিভিন্নভাবে মডিফাই করার জন্য এই টাইপ টুলটি মূলত ব্যবহৃত হয়। তো এটা খুবই দরকারি একটা বিষয়। যে কোনো ছবির সাথে অবশ্যই ওই ছবির রিলেটেড কিন্তু লেখা দিতে হয়, এবং লেখাটাকে যদি আমরা একটু স্টাইল করে দিই বা ডিজাইন করে দিই, সেক্ষেত্রে এই ছবিটার মধ্যে অনেক সৌন্দর্য বৃদ্ধি পায়। তো সেই কাজটা করার জন্য আমরা এখানে টাইপ টুলের সাহায্যে আমরা এই কাজটা করতে পারি। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো এখন দেখেন আপনাদের কোনো বুঝতে অবশ্যই সমস্যা হচ্ছে না, আশা করি বুঝতে পারতেছেন। একজন জিজ্ঞেস করতেছেন কততম ক্লাস। কততম ক্লাস মূলত আমাদের এখানে দেখেন যে আমার আজকে হচ্ছে 17তম ক্লাস। তো এখান থেকে সরি আমি এটাকে একটু পরিবর্তন করে দিই, আজকে 17তম ক্লাস হবে। আচ্ছা, আমরা আমাদের কাজে ফেরত যাই। আমরা টাইপ টুল নিয়ে আলোচনা করতেছিলাম। দেখেন যে টাইপ টুলের মধ্যে আমি একটা লেখা লিখলাম ফ্লাওয়ার। তো এখানে দেখেন ফন্ট আছে, অর্থাৎ আমার কম্পিউটারে ইনস্টলকৃত যে সমস্ত ফন্ট সমূহ আছে সকল ফন্টগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। আমি যে কোনো ফন্টে আমি আমার ফটোশপের মধ্যে লেখা এখান থেকে লিখতে পারি। আমরা যে কোনো লেখা লিখতে পারি, ওইটা ওই ফন্টের আলোকে কিন্তু সেই লেখাটি কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। সাপোজ আমি একটা কভার ব্ল্যাক রেগুলার আমি ব্যবহার করলাম একটা ফন্ট। এখানে কিন্তু ওই যে আমরা দেখলাম যে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে যেরকম লেখাকে বিভিন্নভাবে মডিফাই করা যায়, এখান থেকে কিন্তু মডিফাই করা যাবে। এখানে দেখেন আমি ফন্টের নাম পরিবর্তন করলাম, তারপরে এখানে ফন্টের সাইজ পরিবর্তন করে দিতে পারি। তারপরে এখান থেকে আমরা এটাকে সাজাইতে পারি যে সেন্টারে চাই, অর্থাৎ আমরা যখন কোনো লেখা এটা মুভের মাধ্যমে আমরা করতে পারি, এখানের মাধ্যমে করতে পারি। যদি মনে করি যে আমার এই লেখার যে এখন লাল কালারটা আছে, কালারটাকে পরিবর্তন চাই, সেই ক্ষেত্রে আমরা এই যে এখানে যে কালার আছে এখানে ক্লিক করে আমরা এখান থেকে কালারটা পরিবর্তন করে দিতে পারি। এগুলো হচ্ছে আমাদের টাইপ টুলের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি। তারপরে দেখেন এখানে একটা বাঁকা লেখার মতো একটা কি আছে, এটার মাধ্যমে আমরা এই যে লেখাটা আছে লেখাটাকে আমরা আরও স্টাইল দিতে পারি। এখান থেকে ক্লিক করার সাথে সাথে আমরা এই যে র্যাপ টেক্সট স্টাইল
এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে বিভিন্ন রকম স্টাইল এখানে দিয়ে দেওয়া আছে। আমরা আমাদের লেখাটিকে যদি কোনো স্টাইলে এখান থেকে পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব। করার সাথে সাথে কিন্তু এখানে দেখেন লেখাটা পরিবর্তন হয়ে গেছে। তো এখানে আবার এটাকে ভার্টিক্যাল পজিশনে দেওয়া যায়, হরাইজন্টাল পজিশনে দেওয়া যায়, এবং এটার যে ব্লিন্ড আছে, ব্লিন্ডটাকে কম বেশি করলে আমরা সেই অনুযায়ী কিন্তু এটা কিন্তু সেট হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যেমন আবার এটার মাধ্যমে আমরা কিন্তু করতে পারতেছি, অর্থাৎ একটু ছোট থেকে বড় হয়ে যাওয়া। আবার এটার মাধ্যমে আমরা করতে পারতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে শুধুমাত্র একটা টাইপ টুলের যে টেক্সট স্টাইল আছে সেখান থেকে আমরা এই লেখাটিকে কিন্তু আমাদের মন মতো করে আমরা যে কোনো কাজ করে নিতে পারতেছি। তা আমি ওকে দিলাম। এখন এখানে যে মুভ টুলটা আছে, প্রথম মুভ টুলটা আছে, মুভ টুলের মাধ্যমে আমরা এবার আমাদের এই লেখাটিকে আমরা যে কোনো জায়গায় কিন্তু স্থাপন করতে পারি। মুভ কিন্তু আরেকটা টুলস, এটা সাহায্যে যে কোনো ছবির যে কোনো অংশকে যে কোনো স্থানে মুভ করার জন্য এটা ব্যবহৃত হয়। তারপরে আবার যদি আমরা টাইপ টুলে ফেরত যেতে হয়, আমরা আবার টিতে ক্লিক দেবো, করে আমরা আবার এখানে যাই আবার এটাকে নতুন করে স্টাইল করতে পারবো। অথবা যদি আমরা আরো অন্য কোনো লেখা এখানে সংযুক্ত করতে চাই, সেক্ষেত্রে আমরা সেটাও কিন্তু আবার পুনরায় আবার টাইপ টুলে আমি ক্লিক দিয়ে আবার কিন্তু আমি অন্য জায়গায় ক্লিক করে আমি আলাদা করে কিন্তু একটা কাজ করতে পারবো। এটা হচ্ছে টাইপ টুলের বিষয়। আরেকটা বিষয় আমি এদিক দিয়ে বলিনি, সেটা হচ্ছে লেয়ারের বিষয়। লেয়ার এই ডান পাশে আপনারা লক্ষ্য করেন এখানে লেয়ার, আমি যখন এখানে লেখা লিখতেছি এটা কিন্তু একটা নতুন লেয়ারে তৈরি হচ্ছে। লেয়ারের বিষয়টা আমি একটু বলে দিই। ওই যে হিস্ট্রির মতো ফটোশপে যখন আমরা কোনো কাজ করব, যখন যেই কাজটা আমরা অন্য কোনো শেপ অথবা অন্য কোনো ছবি এখানে সংযুক্ত করব, সেটা কতগুলো লেয়ারে কিন্তু পরিণত হয়, এবং এই লেয়ারের মাধ্যমে এই ছবির বিভিন্ন অংশকে আমরা কন্ট্রোল করতে পারি, প্রয়োজন অনুযায়ী মুভ করতে পারি, ডিলিট করতে পারি, বড় ছোট করতে পারি। এই সমস্ত কাজগুলো লেয়ারের মাধ্যমে আমরা খুব সহজে করতে পারি। আবার লেয়ার গ্রুপ করতে পারি, এই সমস্ত কাজগুলো আমরা করতে পারি। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তা আমরা ইতিমধ্যে একটা মুভ টুলের বর্ণনা দিলাম, এখন আবার লেয়ার প্যালেটের একটা বর্ণনা দিলাম। লেয়ার অনেক সময় দেখা যাবে যে আমাদের লেয়ার প্যালেটটা আছে সেটা এখানে নাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো উইন্ডোতে যখন আমি যাব, গেলে আমরা দেখবো যে এই যে লেয়ার্স একটা মেনু আছে, এখান থেকে যখন আমি ক্লিক করবো, অথবা এখন দেখেন লেয়ারটা চলে গেছে। আবার যখন আমরা উইন্ডোতে ক্লিক করে আবার লেয়ারে ক্লিক দেবো, তখন কিন্তু লেয়ারটা চলে আসবে। আর এই কাজটুকু আমরা কিবোর্ডের F7 এর মাধ্যমেও করতে পারি। তো লেয়ারটাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা মুভ টুল দেখলাম, মুভ টুলটাও কিন্তু আমাদের কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা বিশেষ করে যখন আমরা কোনো ক্লায়েন্টের কাজ করব, সেই ক্লায়েন্ট যখন আমাকে ফটোশপের মাধ্যমে তার ওয়েবসাইটে যখন একটা লেআউট দিবে, তখন সেটার মধ্যে কোথায় কি আছে, কোথায় কি সংযোজন, কোথায় কি বিয়োজন, কোন অংশটুকু কিভাবে করতে হবে, সেই বিষয়টা করার জন্য অবশ্যই আমাদেরকে ওই ট্যাম্পলেটটিকে ফটোশপের মাধ্যমে আমরা সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। এখন আমরা টাইপ টুল সম্পর্কে আশা করি আপনারা বুঝতে পেরেছেন, পাশাপাশি লেয়ার সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন, মুভ টুল সম্পর্কে বুঝতে পেরেছেন। এখন আমরা আরেকটা বিষয় বুঝি, সেটা হচ্ছে কালার। আমরা কিভাবে কালার পরিবর্তন করব। যেমন আমি এখন এখান থেকে এই যে লেয়ার প্লেট থেকে আমি যে অংশটুকু পরিবর্তন চাই, সেই অংশের মধ্যে আমাকে ক্লিক করা থাকতে হবে। আমি সাপোজ আমি এখান থেকে যখন ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিলাম, ব্যাকগ্রাউন্ডে ক্লিক দেওয়ার সাথে সাথে আমি এখন এবার সেকেন্ড এখানে মার্কিও একটা টুলস আছে, এটার মাধ্যমে আমি কালার পরিবর্তন করাটা কিভাবে হয় আমি সেটা দেখাচ্ছি। আমি যখন এখানে ক্লিক দেব, এটার কিন্তু এডিশনাল কিন্তু আরো অপশন আছে। সাপোজ আমি যদি একটা বৃত্ত আকৃতির একটা কালার পরিবর্তন এখানে চাই, এটা এখান থেকে আমি সেভ ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, একটা ফরগ্রাউন্ড কালার আছে। এখান থেকে দেখুন কালার, আমি যখন এখানে ক্লিক দিব, এই যে কালারের মধ্যে, তখন এই কালারের আমরা কোডের মাধ্যমে কালার নিয়ন্ত্রণ করতে পারি, অথবা আমরা পছন্দনীয় কালারের উপর ক্লিক করে আমরা কিন্তু কালারটাকে কন্ট্রোল করতে পারি। তো আমি যে কোনো একটা কালারের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করে আমি যখন ওকে দিলাম, ওকে দেওয়ার সাথে সাথে এই যে আমার এখানে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড কালারটি কিন্তু ওই কালারে পরিবর্তন হয়েছে। আমি যদি ফরগ্রাউন্ড কালারটা পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে আমরাও পরিবর্তন করতে পারবো, যে আমরা এরকম করে ফরগ্রাউন্ড কালার চাই। তো এখন এইখানে লক্ষ্য করেন যে এইখানের কালারটা আমি পরিবর্তন চাই। তো এইখানের কালারটি আমাকে পরিবর্তন করতে হলে আমরা কি করব, আমরা
কিবোর্ডের যে কন্ট্রোল আছে, কন্ট্রোল কি চেপে ধরে যখন আমি ব্যাক স্পেস প্রেস করব তখন দেখবেন যে আমার যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা সেটা কিন্তু এখানে পরিবর্তন হয়ে গেছে। আবার যখন আমি অল্টার কি চেপে ধরে ব্যাক স্পেস প্রয়োগ করব তখন দেখেন ফরগ্রাউন্ড কালার যেটা সেটা কিন্তু এখানে পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ এভাবে আমরা যে কোনো কালার পরিবর্তন করতে পারি। আমি আর একটু করে দেখাচ্ছি। যেমন আমি একটা রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলের মাধ্যমে আমি এখানে অঙ্কন করি। এখানে আরেকটা বিষয় দেখেন যে আমি এখানে একটা বৃত্ত অঙ্কন করলাম। তো এখানে এখন আমি রেক্ট্যাঙ্গুলার টুলের সাহায্যে আমি যদি অন্য যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা এখানে আমি চয়েস করছি সেই কালারটাই যদি আমি এটাকে ফিল করতে চাই, সেক্ষেত্রে আমি এখন এটাকে চিহ্নিত করলাম মার্কি টুলের মাধ্যমে, আমি এটাকে সিলেক্ট করলাম করে এখন আমি কন্ট্রোল ব্যাক স্পেস যখন দিব তখন কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আবার এটাকে যদি আমি ডিসিলেক্ট করতে চাই, এটা তো এখন সিলেক্ট অবস্থা আছে, এটাকে ডিসিলেক্ট করতে গেলে আমরা কন্ট্রোল ডি যখন চাপ দেব কিবোর্ড থেকে তখন এটা কিন্তু ডিসিলেক্ট হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আমি এখান থেকে মার্কি টুলের মাধ্যমে আমি এখানে একটা শেপের মতো করে আমি এখানে একটা কালার পরিবর্তন করেছি। আচ্ছা, এবার আসুন আমাদের পরবর্তী যে কাজটা সেটা আমরা বলি। সেটা হচ্ছে যেমন আমি এই এই যে একটা ডিজাইন এখানে উপস্থাপন করলাম সেটা যদি আমি ওয়েব নির্ভর করতে চাই সেই ক্ষেত্রে আমাদেরকে এটাকে এক্সপোর্ট করতে হবে। আমরা এমনিতে যে কোনো কাজ করার সময় আমরা দেখি যে সেই ফাইলটা কাজ করার পরে আমরা সেটাকে সেভ করি। সেভ করার আমরা দেখি যখন সেভ করতে পারি আমরা সেভ এস টাইপের মধ্যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে বিভিন্ন সেভ এস টাইপের মাধ্যমে আমরা এটা পরিবর্তন করতে পারি। কিন্তু আমরা যখন ওয়েবসাইট নিয়ে কাজ করব, যেহেতু আমরা ওয়েবসাইট ডেভেলপিং শিখতেছি, সেই জন্য আমরা ওয়েবসাইটের মধ্যে প্রকাশ করার জন্য ছবিটাকে কিভাবে সংরক্ষণ করতে হয় সেই বিষয়টা আমরা দেখি। তা আমরা ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে আমরা যাব এক্সপোর্টের পরে যাওয়ার পরে দেখবেন সেভ ফর ওয়েব। এখানে আমি এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের যারা ওয়েবসাইট ডিজাইন করবে তাদের জন্য, সেভ ফর ওয়েব। অর্থাৎ আমরা ফাইল মেনুতে যাব, ফাইল মেনুতে গেলে আমরা দেখবো এক্সপোর্ট লেখা আছে, এক্সপোর্ট থেকে আমরা যাব সেভ ফর ওয়েব। আমরা যখন সেভ ফর ওয়েবে গেলাম, যাওয়ার সাথে সাথে দেখেন এখানে আমরা একটা সেভের মতো ডায়ালগ বক্স দেখলাম। তো এটার মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা এখানে দেখুন যে আমরা যখন সেভ ফর ওয়েবে গেলাম তখন দেখেন এখানে যে অরিজিনাল আছে, অপটিমাইজড আছে, টু আপ আছে, ফোর আপ আছে। অর্থাৎ আমরা যখন তার অরিজিনাল এখানে লক্ষ্য করেন এই যে টু আপে আমি গেলাম, টু আপে যাওয়ার সাথে সাথে এখানে দেখেন আমরা মূলত সাইজটাকে কন্ট্রোল করার জন্য কাজ করি। তো এখানে দেখেন আমার ছবিটা এখান থেকে যখন অরিজিনাল সাইজটা, তার অরিজিনাল সাইজের মধ্যে ছবি দেখাচ্ছে 675K অর্থাৎ কেবি, 675 কেবি, এবং সেটা যখন অপটিমাইজ হবে, অপটিমাইজ হলে সেটা কিন্তু হয়ে যাচ্ছে 23.23 কেবি। কোথায় সে 675 কেবি আর অপটিমাইজ হয়ে সেটা কিন্তু 23 কেবিতে পরিণত হয়েছে। অর্থাৎ আমরা যখন ওয়েবসাইটে কাজ করব তখন এই ছবিটা যত হালকা হয় সেই দিকে আমাদের লক্ষ্য থাকতে হবে, যে আমরা একটা ছবির গুণগত মানটাকে ঠিক রেখে যাতে এই ছবিটাকে আমরা ওয়েবসাইটের মধ্যে দিতে পারি এবং ওয়েবসাইটটা যাতে ভারী না হয় এবং হালকা থাকে, সেই জন্য আমরা এই কাজটা করব। এখানে আবার ডান দিকে লক্ষ্য করেন যে এখানে আমরা ভিন্ন ফরম্যাট আছে, যেমন জিআইএফ ফরম্যাটে যদি আমরা সেভ করতে চাই তখন এই ছবিটা জিআইএফ ফরম্যাটে সেভ হবে, জেপিইজিতে যদি সেভ করতে চাই জেপিইজি ফরম্যাটে সেভ হবে। আমরা যদি পিএনজি ফরম্যাটে সেভ করতে চাই সেই ক্ষেত্রে আমরা এখান থেকে পিএনজি নির্বাচন করে দিলে সেটা কিন্তু পিএনজি ফরম্যাটে সেভ হবে। এবং এখান থেকে যখন আমি ফরম্যাটটা পরিবর্তন করব অটোমেটিক্যালি এই ছবিটার সাইজটা কীরকম হবে সেটা কিন্তু এখান থেকে পরিবর্তন হয়ে যাচ্ছে। আমি যখন পিএনজিতে দিচ্ছি তখন কিন্তু এটার সাইজ কিন্তু আরও বেড়ে গেছে, আমি যখন জেপিজিতে যাচ্ছি তখন কিন্তু সেটা আরও কমে গেছে। তারপরে এখানে তার আবার আরও ভ্যালু আছে, লো আছে, মিডিয়াম আছে, ভেরি হাই আছে। এগুলো পরিবর্তন করার সাথে সাথে কিন্তু যে এটা কোয়ালিটিটার সাথে সাথে কিন্তু তার ছবির কিন্তু সাইজটা কিন্তু সে হারে কিন্তু পরিবর্তন হয়। তা আমরা লক্ষ্য রাখবো যে আমাদের ছবিটার কোয়ালিটিও যাতে ঠিক থাকে এবং ছবিটা যাতে সুন্দর করে উপস্থাপন হয়, সেই জন্য আমরা এখান থেকে এই অপশানের মাধ্যমে এটাকে কন্ট্রোল করে আমরা কাজ করব।
তারপর সেভ করব, আমরা নির্দিষ্ট জায়গা দেখে দেব, তারপরে আমরা এটাকে সেভ করব নির্দিষ্ট নাম দিয়ে, তখন এটা সেভ হয়ে যাবে। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তা আমাদের ফটোশপ নিয়ে পরবর্তী ক্লাসে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। তো আজকের ক্লাসকে দীর্ঘায়িত করতেছি না। আপনারা ভিডিওটি পুনরায় পেতে ভিজিট করুন জাতীয় দক্ষতা বাতায়নে, অথবা দক্ষতা বাতায়নের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে ভিজিট করতে পারেন। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।